দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আমরা আজ আলোচনা করব সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রশ্ন। এই শিরোনামে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে আছেন কবি ও সাংবাদিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত সহ 5টি দল এবং 3টি জোটের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এক এক দল এক এক ধরনের প্রস্তাব দিয়েছেন, আলোচনা করেছেন, কিন্তু একটি বিষয় সবার কথায় ঘুরে ফিরে এসেছে, সেটি হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ। সেই নির্বাচনের রোডম্যাপ কী হবে সেটি নিয়ে বিএনপি বলেছে যে নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ তারা চায়। অন্যদিকে জামায়াত বলেছে যে তারা সংলাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর নির্বাচন, অর্থাৎ সংলাপ সফল হলে নির্বাচন সফল হবে, ভালো একটি নির্বাচন হবে, এমনটা বলেছে। অন্যান্য দলও কিন্তু বিভিন্ন ধরনের রোডম্যাপ চেয়েছেন, নানান ধরনের বক্তব্য আমরা পেয়েছি। এসব নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যে অতিথি আছেন, আমি প্রথমেই প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আপনার কাছে যেতে চাই। এই যে বিএনপির কথা আসলে সুস্পষ্ট, তারা নির্বাচনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং তারা বলছে যেসব প্রয়োজনীয় সংস্কার না করলেই নয়, সেই সংস্কারগুলো করে দ্রুত যাতে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া যায় এবং নির্বাচনটা দ্রুত নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক দলের কাছে, একটি রাজনৈতিক দলের কাছে আসলে ক্ষমতা হস্তান্তর চায়। অন্যদিকে জামাত কিন্তু কিছুটা সময় দেওয়ার পক্ষে, আমরা তাদের আগের বক্তব্যগুলোতে আমরা দেখেছি জামাতের আমির বলেছেন এবং গতকালও কিন্তু তারা একই কথা বলেছেন। তারা বলেছেন যে সংস্কারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দুইটি দল কি আসলে দুইটি কিছুটা বিপরীত মেরুতে অবস্থান করছে কিনা? ধন্যবাদ। এর আগে বিএনপির মহাসচিব বহুবার বলেছেন যে জামাতের সাথে তাদের ঐক্য আদর্শগত নয়, যে জোট ছিল সেটি ছিল কৌশলগত। আওয়ামী লীগও যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা ঠিক আনুষ্ঠানিক জোট না হলেও একসঙ্গে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। সুতরাং তাদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া যেটা ছিল, বিশেষ করে 2018 পর্যন্ত, 2018 পর্যন্ত, তারপর আর এটি খুব কাজ করেনি। যদিও 2018 নির্বাচনে বিএনপির তখন তো জামাত ইসলামের যেহেতু নিবন্ধন ছিল না, সুতরাং বিএনপির ধানের শেষেই তারা নির্বাচন করেছে বেশ কিছু আসনে। আর যে বিষয়টা হচ্ছে যে জামাত এই ছাত্রগণ অভ্যুত্থানের পর তারা অনেক বেশি আস্থাবান, নিজেদের প্রতি অনেক বেশি শক্তিশালী মনে করছেন। আগে বিএনপির উপর যতটা নির্ভরশীল ছিল, তারা মনে করছে বিএনপির উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ তারা এককভাবে বা ইসলামী দলগুলোর সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। সুতরাং তারা মনে করে যেহেতু এই পরিবর্তনের পর, 5 আগস্টের পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের, মানে সব জায়গায় না হলেও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ, দখলবাজি, চাঁদাবাজি বা মানে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ। হ্যাঁ, সে কারণে জামাত ইসলাম মনে করে যত সময় যাবে তাদের সমর্থন বাড়বে এবং বিএনপির সমর্থন কমবে। আর বিএনপির তো দেশের বৃহত্তম দুটি দলের একটি দল, এবং আমরা গত 40-45 বছর দেখে আসছি, যখন সামরিক শাসনের সময়টা বাদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি প্রধান বিরোধী দল, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল, তারপর তাদের জোট সঙ্গে টঙ্গে ইত্যাদি আছে। তা এখন আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং বিএনপির সামনে কিন্তু চ্যালেঞ্জ নেই। সুতরাং বিএনপি মনে করে যে যত দ্রুত নির্বাচন হওয়া উচিত। আর এটি স্বাভাবিক যে এখন যে সরকারটি আছে, এই সরকারটি অনির্বাচিত, এই সরকারটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, কিন্তু ইতিমধ্যে কোনো উপদেষ্টা সম্পর্কিত প্রশ্ন উঠেছে। আমরা সেই জায়গাটাতে আসবো, কিন্তু এই যে জামাতের বিষয়টা যদি আর একটু বলেন, যে আমরা এর আগে যতবার জামাতকে নির্বাচন করতে দেখেছি, আমরা যেটি দেখেছি যে 5 থেকে 6% হয়তো তাদের
ভোটের অংশ তারা পেয়ে থাকে। জামাত কি এখন কি মনে করছে সে অবস্থান থেকে এখন আসলে তাদের অবস্থানটা আরেকটু ভালো এবং তারা যত সময় যাচ্ছে তাদের সমর্থন হয়তো একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে? জামাত কি সামনের দিনে আসলে ক্ষমতায় যাওয়ার কোনো ধরনের রোডম্যাপ কি করছে? না, ক্ষমতায় যাওয়ার তো চিন্তা করছি, যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্যই থাকে ক্ষমতায় যাওয়া। এখন একটা মনে করে যে এই ছাত্র গণ অভ্যুত্থানের পর যেটি এটি স্বীকার করতে হবে, ইসলামপন্থী দলগুলোর বা ডানপন্থী দলগুলোর উত্থান ঘটেছে এক ধরনের। এমনকি দেখুন যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি মধ্যবর্তী দল, বাম 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 এবং মধ্যবর্তী অন্য আরেকটি দুটি জোট, এর বাইরে কিন্তু ইসলামী দলগুলোই বেশি। জামাত ইসলাম আলাদাভাবে বৈঠক করেছে, ইসলামী আন্দোলন আলাদাভাবে বৈঠক করেছে, হেফাজতে ইসলাম বৈঠক করেছে। সুতরাং তারা মনে করে যে ইসলাম অনুসারী দলগুলোর নিয়ে তারা অনেক শক্তিবান হবে। এবং এর সঙ্গে জামাত মনে করে যে বিএনপি, আওয়ামী লীগ যেহেতু পরীক্ষিত এবং তারা গণতন্ত্র দিতে পারেনি দেশবাসীকে, বিএনপিও পরীক্ষিত। সুতরাং তারা নতুন পরীক্ষায়, এবং তারা মনে করে যে তাদেরকে জনগণ এই দুই শক্তির বাইরে করবে। এর মধ্যে ছাত্র আন্দোলন, যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও সবার না হলেও কারো কারো একটা আছে যে জামাত বিএনপি, আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা নতুন শক্তি, নতুন মোর্চা গঠনের চেষ্টা। এমনকি জাতীয় নাগরিক কমিটি যে গঠন করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে দলের কথা বলা না হলেও অনেকে মনে করেন এই দল বা এটি দলেই রূপান্তরিত হবে। আর সেক্ষেত্রেও বিএনপির অনেক বক্তব্য আছে। সেক্ষেত্রে জামাত ইসলাম বা অন্য মনেই করতে পারে যে বিএনপির বাইরে সব দলকে নিয়ে তারা শক্তি সঞ্চয় করতে পারবে। সুতরাং যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সে কারণে বিএনপি বিপরীতে অন্য সব দল, এ ধরনের একটি, সব দল মানে ডানপন্থী দলগুলো, বামপন্থীরা অবশ্যই তাদের সঙ্গে যাবে। আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি এই প্রসঙ্গেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেটি জানতে চাই, গত 26 আগস্ট ঢাকায় এক আলোচনায় বিএনপিকে উদ্দেশ্য করে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, এখন জাতি বহুমুখী সংকটে, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে, আবার বন্যারও ভয়াবহতা। যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য, তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টায় ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে কি জাতি তা কবুল করবে? অন্যদিকে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে করে। বিএনপির সাথে আপনাদের জোট ছিল, আপনারা একই সাথে জামাতের সাথে বিএনপির, এই মুহূর্তে কি সেই জায়গাটা থেকে দুইজনকে আপনারা বিপরীতমুখী বা মুখোমুখি অবস্থান করছেন? ধন্যবাদ শাহাদাত, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। 26শে আগস্টের পরে 26শে সেপ্টেম্বর গিয়েছে, অক্টোবর এসছে, 26শে আগস্টে নিয়ে আলোচনা করে আমি আলোচনাটা তুলেছি কারণ এখনো গতকাল একটা বিশাল ঘটনা গিয়েছে যে কি বল, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হচ্ছে, এরপরে কত বিষয় জাতির সামনে, কত জরুরি বিষয় আসছে। এখন শুনেন, গতকালকে যাও জামাতের আমিরের বক্তব্য আছে, বিএনপির বক্তব্য আছে। তো সেইখানে আপনি দেখবেন যে গতকালকে বিএনপি বলছে যে প্রায়োরিটি নাম্বার 1 নির্বাচন এবং এই নির্বাচন কেন্দ্রিক সংস্কার। জামাত বলেছে যে সংস্কার প্রায়োরিটি, দেন নির্বাচন। ওকে, আমি ঠিক আছে জায়গাটা আপনাকে অ্যাড্রেস করতে পারছি। আসুন, জামাত ইসলামের ল্যাঙ্গুয়েজেই বলি আমি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, সকল কর্মের ফলাফল নিয়তের উপর বা উদ্দেশ্যের উপর নির্ভরশীল। তো এই যে উদ্দেশ্য বা নিয়ত, এই সংস্কারের উদ্দেশ্য কি?
সংস্কার তো লক্ষ্যহীন বা উদ্দেশ্যহীন হতে পারে না। তো সংস্কারের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার, এবং মানুষের অধিকার এবং গণতন্ত্রকে কেন্দ্র করে হচ্ছে নির্বাচন। তো এই যে নির্বাচন, আপনি তো, আমরা তো পড়াশোনা করে আসছে, ক্লাসে 2 ধরনের ছাত্র থাকে। স্যাররা যখন ইয়ারের শেষের দিকে, বছরের শেষের দিকে এসে জিজ্ঞেস করেন কি অবস্থা পড়াশোনার, পরীক্ষার প্রিপারেশন কার কেমন, বলো ডেট কি, কত তারিখ পরীক্ষা। তো যাদের প্রিপারেশন খুব ভালো ওরা বলে স্যার কোনো সমস্যা নাই, আর যাদের মাঝামাঝি আচ্ছা ঠিক আছে স্যার, আর যাদের পরীক্ষার কোনো প্রিপারেশন নাই ওরা বলে না স্যার পরীক্ষা পিছাইতে হবে। এখন শীত, গরম, বর্ষা, কত কিছু, কত ঝামেলা। তো এইরকম এটা হচ্ছে এখন জামায়াতে ইসলাম, ধরুন আমি মনে করি গত 15 বছর জামায়াতে ইসলাম চাপে ছিল। আমি এখানে একটি ছোট প্রশ্ন করতে, তার মানে কি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে তাহলে কি বিএনপি মনে করছে তারা আসলে এখন নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে জয়লাভ করার মতো একটা অবস্থানে আছে, যে কারণে তারা আসলে দ্রুত নির্বাচন চায়? না, আমরা মনে করি যে নির্বাচনের কেন্দ্রিক যে সংস্কারগুলি করা দরকার, নির্বাচন কেন্দ্রিক যে, ধরুন আমি আপনার কথাটা তো একটু, নির্বাচন আপনার যে এই যে গণ-অভ্যুত্থান যে হলো, গণ-অভ্যুত্থান পূর্ববর্তী একটা অবস্থায় চিন্তা করি আমরা। এখানে তো সুরাব ভাইয়ের আজকেও লেখা আছে, শেখ হাসিনার সাথে ধরুন 16 জুলাইয়ের আগে 15ই জুলাই, 16 জুলাই তো 6 জন মারা গেল। 15ই জুলাই শেখ হাসিনা বলেন যে ছাত্রদের সব দাবি দাওয়া মেনে নিলাম, আসো বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি আসো কথা বলি, আমরা একটা নির্বাচন করতে চাই, জেনুইন নির্বাচন করতে চাই, নির্বাচন কমিশন রিফর্ম করতে চাই, আসো কিভাবে হবে। এই নির্বাচনটা করতে কতদিন লাগতো? 90 ডেজ, 90 ডেজ, 180 ডেজ, এর বেশি? নো, এর বেশি তো না। আসুন আমরা আরেকটা পরিস্থিতি কল্পনা করি, যে 20 জুলাই ছাত্ররা, 70 জুলাই ছাত্রদেরকে পিটিয়ে উঠাই গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 18 জুলাই এইখানে সবাই আমাদের এই বাড্ডাতে আইসা ব্রাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউআই, নর্থ সাউথ, এরা সবাই নামলো, এদের সাথে বস্তিবাসী, স্থানীয় এলাকাবাসী সবাই নামলো। একটা নতুন মাত্রা আসলো আন্দোলনে। এরপরে 20 জুলাই আপনি দেখবেন যে ছাত্ররা 9 দফা দিল। 24 জুলাই 4 দফা দিল, বললে এই 4 দফা বাস্তবায়িত হলে আমরা 8 দফা দিব। 26 জুলাই তারা 8 দফা দিল। 9, আপনি এখন গুগলে ইয়েতে গেলে, আমরা বিরতিতে গেলে 9, 4, 8, কোথাও কি কোনো সংস্কারের কথা লেখা আছে? কোথাও কি কোনো সরকারের পদত্যাগের কথা লেখা আছে? কোথাও লেখা নাই। তো গণ-অভ্যুত্থানের যে পুরো আন্দোলনটা হচ্ছে, এটাতে সংস্কারও ছিল না, পদত্যাগের কথা ছিল না। পদত্যাগটা জনগণ টেনে নিয়ে ওইখানে হাসিনাকে টেনে নামিয়েছে। তো এইখানে এখন গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির ঐক্যমতের উপর ইউনূস সাহেব বসছেন। দেন মানুষ মনে করেছে যে, আমরা মনে করেছি যে একটা সুষ্ঠু জেনুইন নির্বাচনের জন্য এই কাজগুলি, যেমন পুলিশ পলাই গেছে, এটি স্বাধীনতা যুদ্ধের পরে হয় নাই কি সুরাব ভাই নাকি? এটি একটি নতুন পরিস্থিতি। আমলারা, আপনার বিচারপতিরা ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে, স্বাধীনতা যুদ্ধের পরেও এই অবস্থা হয় নাই। ইটস এ নতুন একটা অবস্থা। এইসব কারণে আমরা বলছি যে এখানে কিছু সংস্কার করা দরকার, পুলিশের সংস্কার করা দরকার, প্রশাসনিক অবস্থা একটু সংস্কার করা দরকার। কি জন্য? একটা জেনুইন নির্বাচনের জন্য। তো এখন আপনি নতুন গান নিয়ে আসছেন, সঙ্গীত নিয়ে আসছেন, কখনো কেউ বলেন জাতীয় সঙ্গীত পাল্টাই ফেলবেন, কখনো বলেন রিসেট বাটন পুশ করেছে তরুণরা, অতীত বলে কিছু নাই, তো 24-এর আগে বাংলাদেশ থাকবে না। কখনো বলেন যে তারুণ্যের হাতে সারা পৃথিবী ছেড়ে দেওয়ার জন্য আমি বলবো, তো আপনি হন, আপনি একজন তরুণকে 26 বছরের বয়সের একজনকে প্রধান উপদেষ্টা করে আপনি ফরেন অ্যাডভাইজার হয়ে যান, অথবা আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যান। তাহলে আমি বিশ্বাস করব আপনি রিসেট বাটনে বিশ্বাস করছেন।
আর নইলে আপনি এটা কথার কথা বলছেন, আপনি এমনি মজা লন, আপনি মজা লন। এই মজা লওয়া বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। জি, সোহরাব হোসেন, আপনার কাছে কি মনে হয় যে এই যে বক্তব্যটার কথা বলছেন প্রধান উপদেষ্টার, এই বক্তব্যটা আসলে তাৎপর্য কি? এটি নিয়ে আসলে নানান ধরনের কথা হচ্ছে যে বিএনপি একরকম বলছে, আওয়ামী লীগেরও কিছু কিছু জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে সরাসরি না দেখলেও সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মী যারা অ্যাক্টিভ আছেন তাদের মধ্যেও এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে যে অতীতের এই সব কিছু ভুলে গিয়ে রিসেট বাটন, এটির আসলে তাৎপর্য কি? আপনার সময় আছে না বিরতির পরে? না, এখনই বলতে পারবো। মানে এটি অতীত কখনো হয় না অতীত, মানে আমরা অতীতকে যতই পেছনে ফেলে যেতে চাই বা ভুলে যেতে চাই, আসলে অতীত এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক যে অধ্যায় মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধে ইউনূস সাহেব তার যুক্তরাষ্ট্রে ছিলেন প্রবাসে, তার মতো করে কিন্তু অংশ নিয়েছেন, ভূমিকা রেখেছেন। এরকম যে মুক্তিযুদ্ধে আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানে বলা হয় ১,৫০০ বা এরকম কাছাকাছি, তাই তো, মানুষ মারা গেছে। যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে, ২ লাখ বা তারও বেশি মা বোন সম্ভ্রম হারিয়েছেন বা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই মুক্তিযুদ্ধ কি অতীত হতে পারে? তা রিসেট বাটন টিপতেই কি সব মুছে যায়? এটি উনি যদি প্রতীকী অর্থে বলেন যে নতুন নিয়ে ভাবুন, নতুন যে সমস্যা, অথবা উনি বলেছেন যে আপনি কিছুই বললেন না, শুধু এই যে একটা এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হলো, আমি মানে অতীতের সব খারাপগুলোকে যদি আমরা বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা রিসেট বাটন দিতে পারি যে হ্যাঁ, অতীতের সব খারাপগুলোকে আমরা না দিয়ে সামনে, উনি যে সবসময় যেটি বলেন যে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ, সেই ধরনের কি বিষয়গুলো কি আসলে সেইরকম না? সেরকম এখন উনি মানে কোন ধারণা থেকে, কোন চিন্তা থেকে বলেছে, তার চিন্তাটা তো আমরা জানবো না। আমরা বড় যে তার কাছে ব্যাখ্যা চাইতে পারি, এবং অনেকেই চাচ্ছেন। আপনি যেটা বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ৫ আগস্টের পর সবচেয়ে এই শব্দটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। আপনি জানেন যে একজন মুক্তিযোদ্ধা এবং প্রবীণ আইনজীবী, যেটা এখানে পান না, তিনি এক ধরনের কঠোর সমালোচনা করেছেন এবং বলছেন যে রিসেট বাটন আমরাও টিপতে পারি। আর সুতরাং এটি নিয়ে আমি মনে করি যে ওনার পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, এটা পরিষ্কার করা উচিত। কারণ উনি কেউই নয়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশ সামনে এগোবে, এটা সম্ভব নয়। আবার মুক্তিযুদ্ধ কোনো একটি দলের একক এখতিয়ার থাকবে, তাও নয়। আমরা সবাই মিলেই দেশটি সামনে এগিয়ে নিতে যদি চাই, তাহলে বরং আমি তো বলবো যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রথম আলোতে সাক্ষাৎকারে যে বলেছেন যে সবাইকে নিয়েই এগোতে হবে, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ তো জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, আজকে জামাত তো একটা শক্তি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা তাদের রাজনীতি করার অধিকার নেই, এই ধরনের বেশ কিছু বক্তব্য আমরা সাম্প্রতিক সময়ে আজকেও কিন্তু এ ধরনের বক্তব্য শুনেছি। এইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, বিরতির পরে এসে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা থাকুন, আমি বিরতি নিয়ে আসি। দর্শক, সিএসআরএম গণতন্ত্রের সময় হয়েছে একটি বিরতির, আপনারা সাথেই থাকুন, আমরা ফিরছি আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আবারও স্বাগত জানাচ্ছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেই যেতে চাই। আজকে গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। তিনি ফার্দার বলেছেন যে এই যে ফেসিস্ট দল হিসেবে তাদের অধিকার না থাকলেও গণহত্যার বিচারের পর আসলে সিদ্ধান্ত হবে তারা রাজনীতি করতে পারবে কিনা। অন্যদিকে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন 7 দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সহ অন্তর্বর্তীকালী সরকারের কাছে তিনি অনেকগুলো দাবি দিয়েছেন। এই যে আওয়ামী লীগের রাজনীতি এবং নিষিদ্ধের বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? আমি আপনাকে আপনার জায়গাটাতে আসার আগে একটু ছোট্ট আপনার আগের সেগমেন্টের একটু টাচ করে আসি, 1 মিনিট। জি, ছোট করে। মানে আগের সেগমেন্টে যে জায়গাটা বললেন যে 24-এর আগে বাংলাদেশের এইরকম আর কি যে
নাই মনে হলো এরকম যে এইরকম যে আমিও কাজদা দিদি নামে আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছে, কবিতা পড়তাম যে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। এই 24 সালের আগে শেরে বাংলা কে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, জিয়া, ইভেন শেখ মুজিব, মানে আপনি রিসেট বাটন টেপার ওই প্রশ্ন এরা যদি না থাকেন, এরাও যদি না থাকেন, আর আবুল আলা মওদুদী আর কি বলে গোলাম আজমও যদি না থাকেন, তো কেউ কি মজা হবে, কেমন মজা হবে? তো সবই লাভ, জামাতের লাভ। আমাদের জিয়াও নাই, জিয়ার গোলাম আজম কি সমান? এদের সবাই আমার সব জাতীয় নেতা, আর গোলাম আজম আর কি বলে এই আবুল আলা মওদুদী কি সমান? আমার 52, 62, 69, 71, 90 আর জামাতের ইতিহাস কি সমান? না, এখানে আসলে জামাতের যেহেতু কেউ নেই, আমরা আসলে তার 90 সালের যে এখানে যে বলে রিসেট বাটনের সাথে জামাত যায়, রিসেট বাটনের সাথে জামাত যায়, জামাতের 24 এর আগে জামাতের কোনো ইতিহাস নাই। জি না, এই বক্তব্য তো এই জন্য আমি আপনাকে বলছি আই এম নট এগ্রিড উইথ রিসেট বাটন। আসুন আপনার বক্তৃতাতে আসি। গতকালকে বিকেলে আমাদের নাহিদ ইসলাম এই কি নাম এই মাহমুদুর রহমান সাহেব বাসায় গিয়ে দেখা করেছেন। আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব যথার্থ বলেছেন, আর কয়েকদিন আগে একবার সঠিকভাবে বলেছেন, তার বক্তব্য বেশ আগে থেকেই বলছেন যে আমরা জনগণের যে পছন্দ অপছন্দ, জনগণের চয়েস, এই চয়েসের যে পরিধিটা আছে এটাকে আমরা সীমিত করতে চাই না। জনগণ আওয়ামী লীগকে নির্ধারণ করবে তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে কিনা, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা। মুসলিম লীগ নামে একটি বিশাল সংগঠন এক সময় বাংলাদেশে ছিল। মুসলিম লীগ বাংলাদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে মুসলিম লীগ বাংলাদেশ থেকে বিলীন হয়ে গেছে। আজকে আমি আপনাকে বলি, সুরাব ভাই এখানে সাক্ষী, তুহা, মতিন, আলাউদ্দিন এদের নেতৃত্বে গোপন সংগঠন ছিল। এই গোপন সংগঠনগুলিকে টেনে আনার জন্য শেখ মুজিবের সময় এইগুলি নিষিদ্ধ সংগঠন ছিল। এই সংগঠনগুলিকে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। এরা ডাকাত দলে পরিণত হয়েছিল, এরা হত্যা খুনির দলে পরিণত হয়েছিল। তো আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন, এক একটা ডাকাত লীগে পরিণত হবে, খুনি লীগে পরিণত হবে, গোপন রাজনৈতিক আওয়ামী লীগের নামে, গোপন আওয়ামী লীগের নামে এক একটা ডাকাত লীগ হত্যাকারী খুনি লীগে পরিণত হবে এবং বাংলাদেশের জন্য একটা দুর্ভোগের রাজনীতি দুর্ভোগের কারণে পরিণত হবে। আমি মনে করি না যে এইরকম দুর্ভোগ গণতান্ত্রিক রাজনীতির জন্য এই দুর্ভোগ টেনে আনা উচিত। জি জি, একই প্রশ্ন সৌরভ ভাই আপনার কাছে। যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ আসলে জামাতকে নিষিদ্ধের ব্যাপারে অনেক দিন ধরে কথা বলছিল এবং এই জামাতের নিষিদ্ধের ব্যাপারে তাদের দলের ভেতর থেকে বাইরে থেকে অনেক ধরনের চাপ আসা সত্ত্বেও কিন্তু এই কাজটি তারা করেনি। শেষ পর্যন্ত তাদের 5ই আগস্টের মাত্র কয়েকদিন আগে আসলে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। বিএনপি বা জামাতও যদি কখনো ক্ষমতায় আসে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত আসবে কিনা অথবা আসা উচিত কিনা? না, ঠাকুরভাই তো বললেন যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে চান না, মহাসচিব বলেছেন জনগণ ঠিক করবে যে কে নিষিদ্ধ হবে কি হবে না। আর নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, তিনি যদি ব্যক্তিগত এই কথাটি বলেন বা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অনেক ছাত্র সহযাত্রী সহযোদ্ধা মারা গেছেন, আহত হয়েছেন, সুতরাং তার একটা ব্যক্তিগত, তিনি নিষিদ্ধের কথা বলেননি, তিনি বলেছেন নৈতিকভাবে রাজনীতি করার। আচ্ছা, সেটা যে কোনো মানে এটা তার ব্যক্তিগত মত, যে কেউ দিতে পারে। যারা ধরেন ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করেন না বা ধর্ম এবং রাষ্ট্রকে মেলাতে চান না, এমনকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনিও কিন্তু বলেছেন যে ধর্মীয় খেলাফত এটা হচ্ছে একটা ধর্মীয় ধারণা, এটাকে রাষ্ট্রের সাথে মেলারে, কারণ রাষ্ট্র হবে সবার, সব ধর্মের, খেলাফত তো শুধু একটি সম্প্রদায়, সুতরাং এটা মেলালে এটি তিনি বলেছেন এটা মুসলমানদের জন্য কোনো
কাজে আসবে না বা কোনো লাভ হবে না, বা যে ইসলামী রাজনীতি করে। এখন কেউ বলতে পারে যে বামপন্থী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব বিশ্বাস করে, প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। এখন প্রশ্ন ছিল এই ছাত্র গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে জামাতে ইসলাম করে কি করে না। এখন সেটি কোনো কোনো ক্ষেত্রে সেটি হতে পারে যে সর্বোচ্চ আদালত নির্ধারণ করবে, আরেকটি হতে পারে জাতীয় সংসদে আইন করে কাউকে নিষিদ্ধ করা। কিন্তু আমি মনে করি যে সেই আইন করে নিষিদ্ধ করলে তার ফল ভালো হয় না। আমাদের প্রথম সংবিধানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। পরবর্তীকালে ৭৫-এর পর এটি পুনরুজ্জীবিত করা হয়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় জিয়াউর রহমানের সময়। পরবর্তীকালে সব দলই কিন্তু এটি মেনে নিয়েছে। আওয়ামী লীগ নীতিগতভাবে যদি জামাতকে নিষিদ্ধ করতো তাহলে সব ইসলামী দলকে নিষিদ্ধ করার কথা। আর যদি তার রাজনৈতিক সুবিধার জন্য করে থাকে সে তার ফল ভালো হয়নি, আমরা দেখেছি। বরং যে দলটিকে নিষিদ্ধ করা হয় সেই দলের প্রতি কিন্তু মানুষের সহানুভূতি তৈরি হয়। একেবারেই বিরতির আগে সময় ১ মিনিট আছে, আমি প্রশ্নটা যদি এভাবে করে যে তাহলে আওয়ামী লীগের আসলে রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন আপনি? জনগণ ঠিক করবে, আওয়ামী লীগের নেতাকর্মী ঠিক করবে। অবশ্যই যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু এই অপরাধের বাইরেও তো আওয়ামী লীগ আছে, সমর্থক আছে। আমরা যে ধরে নেই যে বাংলাদেশের প্রধান দুই দলের তার ২-২.৫ কোটি সমর্থক দুই দলেরই আছে, তো ২ কোটি আপনি সমর্থককে তো বাদ দিতে পারেন না। প্রধান উপদেষ্টা বলেছেন তো একটি পরিবার, বাংলাদেশ একটি পরিবার। হ্যাঁ, পরিবারের যে অপরাধ করবে তার বিচার হবে, কিন্তু পরিবার থেকে আপনি বাইরে ফেলে দিতে পারেন না। সুতরাং আর রাজনীতি এটা পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক হবেই। আর সুতরাং নাহিদ ইসলাম বলছে এটা তার ব্যক্তিগত মত, আবার আরেকজন বলতে পারে যে অন্য দলকেই করতে হবে, নিষিদ্ধ করতে হবে। সুতরাং এই বিতর্কটা থাকা উচিত, অর্থাৎ এবং জনগণের উপরই হার ছেড়ে দেওয়া উচিত, জনগণই সিদ্ধান্ত নেবে। সেটি যদি না নেই তাহলে কিন্তু আওয়ামী লীগ যে গত ১৫ বছরে যা করেছে সেই একই কাজ যদি পরবর্তী উত্তরসূরিরা করে, সে অন্তর্বর্তী সরকার হোক বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তাহলে তো ফল একই হবে। আসলে কারোর জন্যই ভালো হবে না। ধন্যবাদ। আমার এই ক্ষেত্রে একটা কথা আছে, জি, নাহিদ ইসলামের জানা উচিত তিনি ক্যাবিনেটের মেম্বার, তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে, তার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, সামষ্টিক রেসপন্সিবিলিটি আছে, ব্যক্তিগত রেসপন্সিবিলিটি আছে। তিনি এইভাবে ব্যক্তিগতভাবে কথা বললে তার পুরো ক্যাবিনেটের উপর দায় বর্তায়। তিনি যদি বলেন যে তার ক্যাবিনেটের সিদ্ধান্ত, তাহলে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে তিনি বলুন এটা আওয়ামী লীগের। এইসব কথাবার্তা না বলা, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এইসব কথাবার্তা এইভাবে না বলা উচিত। ধন্যবাদ। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আমরা আলোচনা করছি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রশ্ন, এই শিরোনামে আমাদের সাথে দুজন অতিথি কথা বলছিলেন। আমরা আবারও আলোচনায় ফিরব বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্রে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়েই আলোচনা আমাদের শেষ ধাপের আলোচনায় যাচ্ছি। আগামী 2 দিন পরে অর্থাৎ 8 তারিখেই অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্তি হবে। আপনার মূল্যায়ন জানতে চাইবো, এই 2 মাসে আসলে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে, আশানুরূপ হয়েছে কিনা? আশা তো অনেক ছিল, এই যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, অনেক ধরনের আশা ছিল সাধারণ মানুষের, রাজনৈতিক দলগুলোর। আপনার কাছে কি মনে হয়? একমাত্র আর্থিক খাত ছাড়া পর্বত মুশিক প্রসব করেছে। একমাত্র আর্থিক খাত ছাড়া বাকি সকল ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সম্পূর্ণ জিরো মাইনাস, শিক্ষাক্ষেত্রে মাইনাস মাইনাস মাইনাস, বাজার ব্যবস্থায় মাইনাস মাইনাস মাইনাস। আপনার একটা ডিমের দাম 15 টাকা হয়েছে, অতীতে তো কখনো 15 টাকা হয় নাই। 15 টাকা হয়েছে কখনো? তো বাজার সিন্ডিকেট, আমি সারা বছর আন্দোলন করলাম বাজার সিন্ডিকেট। আপনি বাজার সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? আপনি স্বাস্থ্য ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারেন না কেন? লুটপাট বন্ধ করতে পারেন না কেন? আপনি শিক্ষা ব্যবস্থাকে অরাজকতা বন্ধ করতে পারেন না কেন? আপনাকে এত নিরঙ্কুশ সমর্থন দেওয়া হচ্ছে, বিএনপি সমর্থন দিচ্ছে একমাত্র
আওয়ামী লীগও তো এই সরকারের বিরোধিতা করছে না মাঠে থেকে, আওয়ামী লীগও তো এই সরকারের মাঠে বিরোধিতা করছে না, বিরোধিতা করার জন্য আওয়ামী লীগ তো নাই মাঠে। তো গোটা নেশন আপনার পেছনে, গোটা নেশন আপনাকে সমর্থন দিচ্ছে, আপনি পারছেন না। তো এর চেয়ে বেশি সমর্থন কি বাংলাদেশ জন্মের পরে কেউ পেয়েছে এত সমর্থন? তো আপনি পারেন না, আপনি একটা ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট, আপনি টোটালি একটা ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট। এবং আগামী 90 দিন পরে, 60 দিন তো পূর্ণ হবে, 90 দিন পরে আমি আপনাকে বললাম বিএনপিকে মানুষ পিটাবে। কেন? যে এই সরকারকে, এইরকম একটা অথর্ব সরকারকে তোমরা সমর্থন দিচ্ছ কেন? কারণ জেলা লেভেলে এবং থানা লেভেলে বিএনপির সমর্থনে এই সরকারের অস্তিত্ব টিকে আছে। নগর লেভেলে হয়তো বোঝা যায়, আরবান এরিয়াতে কিছু মানুষ, এই ছাত্র মাত্র একটু নাড়াছাড়া আছে, মনে হয় যে এই সরকারের পেছনে কিছু মানুষ, বিএনপি ছাড়াও কিছু মানুষের সমর্থন আছে। কিন্তু জেলা এবং থানা লেভেলে অ্যাবসুলেটলি এই যে ট্রাইপয়েডের উপর যে ক্যামেরাটা দাঁড়িয়ে আছে, ওইখানে বিএনপির উপর সরকার দাঁড়িয়ে আছে। তো এই বিএনপি মানুষ বলবে যে তোরা এটার দাঁড় করে রাখছিস কেন? কথা বুঝছেন? তো এই জন্য আমি বলছি যে আমি বলবো এখনো ডক্টর ইউনূসকে যে রাষ্ট্র চালানো এটা গ্রামীণ ইউনূস সেন্টার না, এটা গ্রামীণ ব্যাংক না। আপনি সতর্ক হন, ডান হাত, বা হাত, কালো হাত, অজুহাত, এই সব হাত আপনার, কোনো হাত আপনার বিরুদ্ধে থাকবে, কোনো হাত পক্ষে থাকবে, এইগুলো দেখে শুনে সঠিকভাবে চালান। যেগুলি পারেন না, এগুলো যাদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে এদের কাছ থেকে পরামর্শ নেন। আপনি তো তা নিচ্ছেন না, আপনি খুঁজেন গিয়া বিএনপি খুঁজতেই করলেন না, এটা দলীয় মাইল্ড বিএনপি লাগবে। মাইল্ড বিএনপি খুঁজে পাবেন কোথায়? ওটা আওয়ামী লীগ, ওটা হবে না। তো আমি আপনাকে বলি, একজন এইরকম ঘটনা, একটা সোনার পাথর বাটির কথা বলি। একটা সোনার পাথর বাটি উনি খুঁজছেন, যে একটা নাম হলো সোনার পাথর বাটির নাম হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত। এটা প্রথম স্বরাষ্ট্রতে দেওয়া হয়েছে, এরপর এটাকে দেওয়া হয়েছে বস্ত্র পাট, এখন নৌ পরিবহন। এইটাই গিয়া বাংলার নৌ পরিবহনে গিয়া এটার বিরুদ্ধে বলছে পিনাকি ভট্টাচার্য বলেছেন এটা নাকি গম চুরির দায়ে সেনাবাহিনীতে বরখাস্ত হয়েছেন। আজ পর্যন্ত উনি প্রতিবাদ করেছেন? তো আপনি আমার ইজ্জতের সরকার, আপনি আজ পর্যন্ত করলেন না কেন, প্রতিবাদ করলেন না কেন? করেন নাই। উনার পছন্দের মানুষ হচ্ছে যতগুলি আওয়ামী এবং দুর্নীতিবাজ। উনার পছন্দের IWTR আরিফ, কমোডোর আরিফ দুর্নীতিবাজ। এবং কিভাবে দেখেন দুর্নীতিবাজ, 4 তারিখে গণহত্যার দিনে সে টেন্ডার ওপেন করেছে, 190 কোটি টাকার টেন্ডার, এবং 5 তারিখে 190 কোটি টাকার ডেজার্ট ক্রয়ের টেন্ডার সে অনুমোদন দিয়েছে। এই কমোডোর আরিফ এখন সচিবকে হিসাব না করে এই সাখাওয়াতের রুমে আসা যাওয়া করে সচিবকে সে হিসাব করে না। এই হচ্ছে সাখাওয়াত, আওয়ামী চাই, দুর্নীতিবাদ চাই ওইখানে সে। এবং IWTCর চেয়ারম্যান AK মতিউর রহমান দুর্নীতিবাজ, তাকে সচিব বানিয়ে এনেছে। তারপর শুনেন, তাকে যখন ধরা পড়েছে সে দুর্নীতিবাজ এবং 3খানা বই লিখেছেন শেখ মুজিবের উপর, তারপর 2 দিনের মাথায় OSD হয়েছে। এই হচ্ছে ইউনূস সাহেবের সোনার পাথর বাটি। এক একটা কি নাম, ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত এক একদিন এক একটা সোনার পাথর বাটির সম্বন্ধে আমি বলবো। জি, আপনারা তখন কিন্তু যখন ওনাকে দেওয়া হয়েছিল তখন আপনারা সেটার প্রতিবাদ করেননি? বা আমরা করেছি, আমরা 2 দিনের মাথায় প্রতিবাদ। আচ্ছা, আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। মোশাররফ আহমদ ঠাকুর যেটি বলছেন যে এই সরকার আসলে বিএনপির উপর সরকারটা দাঁড়িয়ে আছে, মানে খুব কড়া ভাষায় কিন্তু তিনি সমালোচনা করেছেন জেলা এবং থানা লেভেলে। না ঠাকুর ভাই, যে ব্যক্তিগতভাবে যাদের নামটাম বলছে, আমি কারো নাম বলতে চাই না। আর যে বিষয়টা হচ্ছে যে ওই অর্থে বিএনপির উপরও, ওই অর্থে আপনার উপরও, আমার উপরও, কারণ এটিতে সম্মিলিত ছাত্র গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল তখন এটি ধরে নিতে হবে যে এর প্রতি দেশের সর্বস্তরে মানুষের সমর্থন আছে। যেটি ঠাকুর ভাই যথার্থই বললেন যে আওয়ামী লীগ এর বিরোধিতা করেনি। সুতরাং এই যে সমর্থন, বিপুল সমর্থন, এই সমর্থনটাকে কাজে লাগিয়ে শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা,
মানুষের নিরাপত্তা দেওয়া, যান এবং মালের নিরাপত্তা দেওয়া, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা, উৎপাদন যাতে ব্যাহত না হয়, আর্থিক খাতের কথা বলবেন, এবং সত্যিই তো শিক্ষা খাতে যে বিপর্যয় হয়ে গেল, আর সেটি কিন্তু পূরণ করা খুবই কঠিন হবে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের। এই সরকার কে সিদ্ধান্ত নিলেন এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না? মানে বিশেষ করে বিজ্ঞান যাদের গবেষণাপত্র বাকি ছিল তারা তো মানে কান্নাকাটি করেছে। তা সুতরাং এই অনেকগুলো বিষয়েই সরকার ক্ষমতায় এসেছে, তো একটা উচ্ছ্বাসে একটা কি বলে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিকল্পনা, তার চিন্তা, তার প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রেই পাই না। আর্থিক খাতে যদি এই সংস্কারগুলো হয়, অন্য খাতে কেন হলো না এই প্রশ্নটা আসবে। 2 মাস হয়নি, তবে আমি চূড়ান্ত কথা বলতে চাই না যে সরকার একেবারেই অথর্ব হয়ে গেছে, তবে যেভাবে চলছে তার থেকে সক্রিয় হওয়া উচিত, আর একটু চিন্তা ভাবনা করা উচিত। আওয়ামী বিএনপি না, বাংলাদেশের একসময় তো বাংলাদেশের তো হয় আওয়ামী লীগের সমর্থক বা বিএনপির সমর্থক মোটা দাগে, হ্যাঁ। আবার বিএনপির সমর্থক হলেই নিতে হবে তা নয়, আওয়ামী লীগের সমর্থক হলেই বাদ দিতে হবে তাও নয়। দেখতে হবে যে সেই লোকটি পেশাগতভাবে কতটা দক্ষ, কতটা সৎ, এবং জনগণ তার দ্বারা উপকৃত হবে কিনা, সেটি সবার ক্ষেত্রেই সত্য। এবং চাই না যে এই 2 মাস বা 3 মাসের মাথায় এই সরকার ব্যর্থ হয়, এবং তাদের লক্ষ্য থাকতে হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেজন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকুই করবেন। পুরো রাষ্ট্র সংস্কার করতে গেলে সংস্কারের জায়গাটাতে আসলে সরকার মানে কোথায় আসলে মানে সঠিক জায়গাটা, মানে যেটি আসলে মোশাররফ ভাই আসলে ক্ষোভের থেকেই বলেছেন, আসলে সাধারণ মানুষও কিন্তু এখন ফিল করছে যে আসলে তাদের যে প্রত্যাশার জায়গাটা সেভাবে পূরণ হচ্ছে না, সংস্কারের জায়গাটা কেন করতে পারছে না, কোন জায়গাটাতে? না, প্রথমত হচ্ছে আমাদের সম্পদ সীমিত, চাহিদা অনেক বেশি। প্রথমত হচ্ছে যে সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি ছিল সেটা অর্থনৈতিক সংস্কার, লুটপাট বন্ধ, এটা তো আছে, কিন্তু আমাদের অর্থনৈতিক কাঠামো এখনো 4 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, তাদের উপরে আনার কোনো আশু পরিকল্পনা এই সরকারে আছে বলে সেটি অবশ্যই অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক করাটা আসলে বড় চ্যালেঞ্জ এখন, নিশ্চয়ই সেই জায়গাটাতে মোশাররফ ভাই নিশ্চয়ই বলেছেন। সামনে দুর্গাপূজা, কোন রকম নিরাপত্তাহীনতা তৈরি না হয়। আপনি একটু বলতে চান দুর্গাপূজার নিরাপত্তার জায়গাটা আপনাদের দলের জায়গা? আশা করি আমাদের চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির এরা যেন প্রত্যেকটি কর্মী নিজেরা দায়িত্বের জায়গা থেকে যেন দুর্গাপূজায় সবাই কাজ করে, যেন এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাই যেন কাজ করবে। নিশ্চয়ই আমরা আশা করব একটি ভালো ধর্মীয় অনুষ্ঠান কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের নাশকতা ছাড়াই শেষ হবে। এবং সৌরভ ভাই যেটি বলছিলেন যে এই সরকারকে আসলে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় আসলে দেশ হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। সবাইকে ধন্যবাদ।